হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারের যে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ, সেই চ্যাপ্টারের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আজকের প্রশ্নটা হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের বিবরণ দাও। প্রশ্নটা আমি এখানে এইভাবে লিখেছি, কিন্তু পরীক্ষার সময় তোমাদের প্রশ্নটা এইভাবে কিন্তু আসে না। পরীক্ষার সময় তোমাদের প্রশ্নটা আসে হচ্ছে যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ চাইতে পারে বা ভূমিরূপগুলোর নাম উল্লেখ করে দিতে পারে। কিন্তু এখানে যেহেতু আমি সবকটা ভূমিরূপ সম্পর্কেই তোমাদের সাথে আজকে আলোচনা করব, সেই জন্য আমি কোশ্চেনটা এইভাবে লিখেছি। তো দেখো, সবার প্রথমে এই কথাটা আছে নদীর ক্ষয়কার্য, তাই তো? তাহলে নদীর ক্ষয়কার্য বলতে কি বোঝাচ্ছে? নদীর সৃষ্টি হয় উচ্চ পার্বত্য অঞ্চল থেকে। এই পার্বত্য অঞ্চল থেকে নদী প্রবাহ আস্তে আস্তে করে পর্বতের গা বেয়ে পাহাড়ের ঢাল বরাবর নদী উৎপত্তি লাভ করে কিন্তু নদী প্রবাহিত হতে হতে আস্তে আস্তে করে সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এবং এই যে পাহাড়ের ঢাল বরাবর নদী যখন প্রবাহিত হয়, সেই সময়তে আমরা দেখতে পাই যে এই পার্বত্য অঞ্চল বা পাহাড়ের গাকে নদী নানানভাবে ক্ষয় করে। ঠিক আছে, এইভাবে কিন্তু পার্শ্বক্ষয় করতে থাকে এবং ক্ষয় করার পর এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো নদী বহন করে নিয়ে যায়। তো এই যখন পাহাড়ের গাকে নদী ক্ষয় করে, তখন সেই ক্ষয়ের ফলে নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো সেগুলোকেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলা হয়। তার মধ্যে সবার প্রথম হলো আই আকৃতির নদী উপত্যকা, তারপরে ভি আকৃতির নদী উপত্যকা, জলপ্রপাত, মন্থকূপ, প্রপাতকূপ, আবদ্ধ শৈলশিরা। এই 6টা ভূমিরূপ হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো যখনই আমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়তে হবে, তার মধ্যে কিন্তু এই 6টা ভূমিরূপ আমাদের আসবে। তো সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো আই আকৃতির নদী উপত্যকা। আই আকৃতির নদী উপত্যকাতে এটা বলা হয়, নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হতে থাকে, তখন যেহেতু পার্বত্য অঞ্চলে ভূমিভাগের ঢাল খুব বেশি থাকে, খুব ঢালু হয়, যে কারণে নদীর জল পর্বতের গা দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়। ভূমির ঢাল বেশি থাকলে জলের প্রবাহ অনেক বেশি হয়। সেই কারণে নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবল বেগে নিচের দিকে নেমে আসে এবং তখন নদী পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে এবং নিম্নক্ষয় করে তখন নদী উপত্যকাটা দেখতে এরকম ইংরেজি আই আকৃতির হয়ে থাকে। এই সরু পথ বরাবর নদী প্রবাহিত হতে থাকে, যে কারণে নদী উপত্যকাটিকে আমরা তখন আই আকৃতির নদী উপত্যকা বলে থাকি। এটাকে আমরা আই আকৃতির নদী উপত্যকা বলে থাকি। এবার এই আই আকৃতির নদী উপত্যকাটার মধ্যে দিয়ে জল বছরের পর বছর প্রবাহিত হতে হতে এই আই আকৃতির নদী উপত্যকাটা আস্তে আস্তে করে ক্ষয় পেয়ে যায় এবং ক্ষয় পেয়ে এই আই আকৃতির নদী উপত্যকাটা পার্শ্বক্ষয় করে পরবর্তীকালে এটা এরকম ইংরেজি ভি আকৃতি ধারণ করে। তখন সেটাকে আমরা ভি আকৃতির নদী উপত্যকা বলে থাকি। এই আই আকৃতির নদী উপত্যকাটি সাধারণত আমরা শুষ্ক বা মরুভূমি অঞ্চলে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়, সেখানে আমরা আই আকৃতির নদী উপত্যকা দেখে থাকি, যে কারণে আই আকৃতির নদী উপত্যকাটিকে ক্যানিয়ন বলা হয়ে থাকে। এর পরবর্তী আমরা নদীর ক্ষয়ের ফলে তৃতীয় যে ভূমিরূপটা পড়ব সেটা হলো কি জলপ্রপাত। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? একটা পার্বত্য অঞ্চল বা একটা পাহাড় যখন গঠিত হয়, তখন সেই পাহাড় কিন্তু কঠিন এবং কোমল শিলা দ্বারা তৈরি। এবার এই কঠিন এবং কোমল শিলা যদি এরকম পরস্পর এরকম অনুভূমিকভাবে অবস্থান করে বা কঠিন এবং কোমল শিলা যদি উল্লম্বভাবেও অবস্থান করে, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে মানে নদী কঠিন শিলাকে কিন্তু খুব বেশি একটা ক্ষয় করতে পারে না। ঠিক আছে, এটা ধরো কঠিন শিলা। এবার ধরো কোমল শিলাকে কিন্তু নদী খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষয় করে ফেলে। তো তখন কি হয়, জলটা এই কঠিন শিলার ওপর থেকে এইভাবে প্রবল বেগে নামতে শুরু করে, যেহেতু নদী কি করেছে, কোমল শিলাকে ক্ষয় করে ফেলেছে।
তো কোমল শিলাকে ক্ষয় করে ফেলার জন্য নদীর জল এই কঠিন শিলার এখান থেকে প্রবল বেগে নিচের দিকে নেমে আসে, যেটাকে আমরা জলপ্রপাত বলে থাকি। বা এখানেও আমরা দেখতে পাচ্ছি কোমল শিলাকে ক্ষয় করতে না পারার জন্য নদীর জল এইভাবে প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা কি বলে থাকি? জলপ্রপাত। এর পরবর্তী যে ভূমিরূপটা পড়ব সেটা হলো কি? মন্থকূপ। মন্থকূপে কি হয় জানো তো? একটু আগেই আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে নদী যখন প্রবাহিত হয় তখন ওর প্রবাহ পথে নদী অনেক নুড়ি, কাকড়, বালি এগুলোকে নিয়ে প্রবাহিত হতে থাকে, কেন কি? নদী পর্বত গাত্রকে ক্ষয় করে। তাহলে এই যে নদীর ক্ষয় করা পদার্থ বা নুড়ি, কাকড়, বালি এগুলো কি করতে থাকে? নদী বক্ষের মধ্যে, মানে নদী যখন প্রবাহিত হচ্ছে ওর প্রবাহ পথে এই নুড়ি, কাকড়, বালিগুলো থাকায় এইগুলো কি করে? এগুলো ক্রমাগত নদী যখন প্রবাহিত হতে থাকে তখন ওর প্রবাহ পথে যে ভূমিভাগটা রয়েছে সেই ভূমিভাগে এগুলো ধাক্কা দিয়ে ভূভাগকে ক্ষয় করে অনেক ছোট ছোট গর্ত তৈরি করে দেয়। সমগ্র অঞ্চলটিতে এরকম অনেক ছোট ছোট গর্ত তৈরি হয়। তো নদী তার প্রবাহ পথে যখন বহন করে নিয়ে আসা নুড়ি, কাকড়, বালি এগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশকে ক্ষয় করে এরকম গর্ত সৃষ্টি করে, তখন সেই গর্তগুলোকে আমরা বলে থাকি কি? মন্থকূপ। ঠিক আছে, ধরো নদীর জল প্রবাহিত হচ্ছে এবং প্রবাহ পথের মাঝে এরকম অনেক গর্ত তৈরি হয় এবং নদীর জল এর মধ্যে ঘূর্ণির আকারে ঘুরতে থাকে। এর পরবর্তী আমরা যেটা পড়ব সেটা হলো কি? প্রপাতকূপ। প্রপাতকূপের ক্ষেত্রে কি হয় জানো তো? যে নদীর জল এই পার্বত্য অঞ্চল থেকে নেমে আসছে, নেমে এসে ক্রমাগত জলপ্রপাতের জল ক্রমাগত একটা অংশের ওপর কি করতে থাকে? জল এসে ধাক্কা খায়। তো ধাক্কা খেয়ে দেখো ভূমিভাগের এই অংশটা একটা বড় গর্ত তৈরি হয়ে গেছে, মানে জলপ্রপাত এই অংশটাতে এত বেশি মাত্রায় এই অংশটার ওপর এসে ধাক্কা মারছে যে অংশটা এরকম গোল হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে তখন আমরা বলে থাকি প্রপাতকূপ। ধাক্কা খেয়ে এই অংশটা আস্তে আস্তে করে এরকম হাঁড়ির মতো হয়ে এরকম গোলাকৃতির একটা গর্ত তৈরি করে, যেটাকে আমরা প্রপাতকূপ বলে থাকি। এর পরবর্তী 6 নম্বর যেটা আছে আবদ্ধ শৈলশিরা। আবদ্ধ শৈলশিরার ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে কোনো একটা পার্বত্য অঞ্চলে পাহাড়গুলো পরস্পর শৈলশিরার আকারে অবস্থান করে। এবার তোমাদেরকে এই যে টার্মটা বললাম শৈলশিরা, তো তোমাদের মনে হতে পারে যে শৈলশিরা আবার কি? শৈলশিরা হলো সমান উচ্চতা বিশিষ্ট পর্বতশৃঙ্গ। এই যে দেখো সমান উচ্চতা বিশিষ্ট পর্বতশৃঙ্গ, এই পর্বতশৃঙ্গগুলো পরস্পর এমনভাবে আবদ্ধ রয়েছে যেন দেখে মনে হচ্ছে ইন্টারলকড হয়ে গেছে, এক একটার সাথে এরকমভাবে আটকে রয়েছে, যেটাকে অনেকে উদাহরণ দিয়ে কুমিরের দাঁতের মতো বলে থাকে। তো নদী এই সামনে দিয়ে প্রবাহিত হয়ে এই পেছন দিয়ে ঘুরে ঘুরে বেঁকে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু আমরা সামনে থেকে শুধু সামনের নদীর প্রবাহটাকে দেখতে পাই, পেছন দিকে নদীর প্রবাহটাকে কিন্তু আর দেখা যায় না, যেটাকে আবদ্ধ শৈলশিরা বলা হয়ে থাকে। আবদ্ধ শৈলশিরা কথাটার অর্থই এটা যে নদীর প্রবাহকে যেন কি করে দিয়েছে? শৈলশিরাগুলো আবদ্ধ করে দিয়েছে বা আটকে দিয়েছে। তো এখানে আমি তোমাদেরকে যে ভূমিরূপগুলো পড়ালাম সেগুলো হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। ঠিক আছে, তো এবার যেটা হলো যে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে নদী তার পার্বত্য অঞ্চলে বা উচ্চ গতিতে নদী প্রধানত কি করে থাকে? ক্ষয়কাজই করে থাকে। পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজটাই হলো কি? ক্ষয় করা। তো এই যে নদী ক্ষয় করছে, এই ক্ষয়ের আবার কতগুলো প্রক্রিয়া কিন্তু রয়েছে। এবার আমাদের নেক্সট যে প্রশ্নটা আসে যে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া সমূহের বিবরণ দাও।
এটা একটা শর্ট হিসাবে একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটা যখন আসবে তো নদীর ক্ষয়কার্যের তাহলে প্রক্রিয়াগুলো কি কি আমাদেরকে আগে সেটা জানতে হবে। ক্ষয়কার্যের জন্য নদী যে যে প্রক্রিয়া দ্বারা ক্ষয়কাজ করে থাকে সেগুলো হলো অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ, এই প্রক্রিয়াগুলো দ্বারা কিন্তু নদী কি করে থাকে, ক্ষয়কাজ করে থাকে। ঠিক আছে, তো এবার অবঘর্ষ প্রক্রিয়াতে কি হয়, নদী তার প্রবাহ পথে যে নুড়ি কাকড় বালি এগুলোকে বহন করে যখন নিয়ে আসে তখন কি হয়, এইগুলো নদীর তলদেশের যে ভূভাগটা আছে সেই ভূমিভাগের সাথে ক্রমাগত ধাক্কা লাগে। ধাক্কা লাগতে লাগতে নদীর নিম্নক্ষয় হতে থাকে। ঠিক আছে, তো সেই প্রক্রিয়াটাকেই আমরা কি বলে থাকি, অবঘর্ষ। ঘর্ষণ হলো নদীর জল ক্রমাগত প্রবাহমান, এই প্রবাহমান জলের সঙ্গে বহন করে নিয়ে আসা নুড়ি কাকড়গুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে এগুলোর আকৃতি আরও ছোট হতে থাকে, ছোট থেকে আরও ছোট হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি কি, ঘর্ষণ। দ্রবণ কাকে বলে, অনেক সময় এই নদীর উপকূলবর্তী এলাকাগুলো অনেক সময় দেখা যায় চুনা পাথর দ্বারা গঠিত বা লবণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে চুনা পাথর, লবণ এগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যায়। তো এই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে কি, দ্রবণ। ঠিক আছে, তাহলে নদীর অনেক সময় আসে যে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো কি কি এবং সেই ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলোর বিবরণ দাও। তো সেক্ষেত্রে তোমাদেরকে ক্ষয়কার্যের এই প্রক্রিয়াগুলো লিখে তার বিবরণ দিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এরকম আরও কিছু ভিডিও পরপর তোমাদের আসবে। নদীর সঞ্চয়টা পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেব তোমাদেরকে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই তোমরা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আজকে এখানেই শেষ করছি, টাটা।